This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ মঙ্গলবার সহজ পাঠে লেখা ছিল আজ নাকি জঙ্গল সাফ করার দিন, কিন্তু বাস্তবে তো বিরোধীদের সাফ করতে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নাম্বার 1 এবং নাম্বার 2 নেতৃত্বে শহর কলকাতায় বিশাল মিছিল, আর মিছিলের শেষে সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দেখা গেল সিএএ এসআইআর এর পাশাপাশি বাঙালি অস্মিতাকেও জুড়তে ভুললেন না তারা। অর্থাৎ এই যে আসন্ন বিধানসভা ভোট, তাতে যে তুরুপের সপ্তাহগুলোই ব্যবহার হবে সেটার একটা আভাস পাওয়া গেল। অন্যদিকে এই শাসক দলের প্রধান প্রতিপক্ষ বিজেপি, তারাও কিন্তু পিছিয়ে নেই। তারাও পানিহাটিতে সভা করলো, সোচ্চার হলো তৃণমূলের বিরুদ্ধে। আর অন্যদিকে সিপিআইএম, তারাও ময়দানে। অর্থাৎ সমস্ত দলকেই আজকে দেখা গেল ময়দানে নামতে, এসআইআরকে হাতিয়ার করে। অর্থাৎ ভোটের সামনে আসন্ন বিধানসভা ভোটের যে ঢাকে কাঠি আজই পড়ে গেল তা বলার অপেক্ষা রাখে না। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট, এবারে খালি পায়ে দিল্লি যাওয়ার আবেদন করে। এসআইআর আবহে মেগা মঙ্গলবার, যেদিন থেকে বাড়ি বাড়ি পৌঁছলেন বিএলওরা, সেদিনই হাতে সংবিধান নিয়ে পথে মুখ্যমন্ত্রী সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় পরিবর্তন যাত্রায় বিরোধী দলনেতা। মঙ্গলবার বিকেলে রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল শেষে সুর চড়ালেন তৃণমূল নেত্রী। প্রশ্ন তুলল, 3.5 বছরের কাজ কেন 3 মাসে তড়িঘড়ি হচ্ছে? কেন্দ্রের সঙ্গে সংঘাত সপ্তমে তুলে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি, বৈধ ভোটারদের নাম বাদ করলে দিল্লি সরকার ফেলে দেবেন। মোদিওয়ালারা ভাবছে যেন তেন কমে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। এসআইআর নিয়ে নিজে নামলেন মাঠে, দলকে পুরো দমে মাঠে নামার বার্তা দিলেন তৃণমূল নেত্রী। আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। তৃণমূলের মিছিলে যখন নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন সোদপুর থেকে আগরপাড়ার তেঁতুলতলা পর্যন্ত পরিবর্তন যাত্রায় শুভেন্দু অধিকারী। আর সেখান থেকেই এসআইআর নিয়ে তৃণমূলকে পাল্টা আক্রমণের রাস্তায় বিরোধী দলনেতা। এর আগে দিল্লি গেছিল শান্তনু সেন, সুজিত বসুরা, জুতো ফেলে ছুটেছিল। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট, এবারে খালি পায়ে দিল্লি যাওয়ার আবেদন। বিএলওদের কাজ শুরুর দিনেই প্রতিবাদের পথে তৃণমূল নেত্রী। প্রতিবাদ মিছিলে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ময়দানে থেকে পাল্টা চ্যালেঞ্জ পদ্ম শিবিরের। সুপ্রিয় দীক্ষা, সুজয়, অনন্ত রিপোর্ট, TV9 বাংলা। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়? 9-এর দশকে কবির সুমন এই গান লিখেছিলেন। ব্লোয়িং ইন দ্য উইন্ড, সেই গানের অনুপ্রেরণায় এই গান তিনি লিখেছিলেন। এই গানের কথায় অনেক অনুপ্রেরণা ছিল। আর এই বঙ্গের রাজনীতিতে তো অনুপ্রেরণার ছড়াছড়ি আপনারা জানেন। আর ভোট যত এগিয়ে আসে, পথিক হওয়ার অনুপ্রেরণা তত বাড়ে। মানে পথিক মানে পথে নামার। রাজনৈতিক নেতা, নেত্রী, মন্ত্রী, সাংসদদের দেখতে পাওয়া যায় তারা পথে নামছেন। প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে কে কত বেশি পথে নামলেন। তার কারণ বেশি পথে নামলে তবে ভোট জয়ের খুব দোড়গোড়ায় পৌঁছে যাওয়া যায়। তবে এই প্রমাণও আছে, কিন্তু পথে নামলেই কিস্তিমাত হয় না। তবে রাজ্যে বা দেশের নিরিখে যদি দেখেন, তাহলে যে যত বেশি পথে নেমেছেন সে তত বেশি কিস্তিমাত করতে পেরেছেন, তেমনটা তথ্য বলছে। আবার উল্টোটাও রয়েছে। মিছিল নগরী কলকাতায় ফের নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইস্যু এসআইআর, কিন্তু ইস্যুতে কি আসে যায়? মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলেই জয় নিশ্চিত মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, যতবার মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন ততবারই সাফল্যের পথ খুঁজে পেয়েছে তৃণমূল কংগ্রেস। সেই পথেই ঐতিহাসিক পরিবর্তন এসেছে। তারপর কেটে গেছে 14টা বছর। ভোট হোক বা না হোক,
মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন বারবার। চলতি বছরের 21শে জুলাই 26শে ভোট প্রচারটা শুরু হয়েছিল সেদিন। সুর বেঁধে ঘোষণা হয়েছিল বাংলা ভাষা আন্দোলনের। 28শে জুলাই বীরভূমে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেই একই সুরে কলকাতায় হাঁটেন তিনি। 2024-এর লোকসভায় একের পর এক পদযাত্রা। 23শে মে 2024 উত্তর কলকাতা দমদমে মিছিল। 28শে মে 2024 একই দিনে উত্তর ও দক্ষিণ কলকাতায় মিছিল। 30শে মে 2024 ফের দক্ষিণ কলকাতায় 12 কিলোমিটারের বেশি পদযাত্রা। অসমর্থিত সূত্রে খবর, লোকসভা ভোটের প্রচারে অন্তত 107টি রোড শো বা র্যালি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিণাম, লোকসভা ভোটে ফের সবুজের ঝড় দেখেছিল বাংলা। এবার 26-এর বিধানসভা ভোট, যা অনেক আগে থেকেই শুরু হয়ে গেল বলে মনে হচ্ছে। তবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নন। তথ্য বলছে, ভোট আবহে জনতার মনে দাগ কেটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো। অসমর্থিত সূত্রে খবর, লোকসভার প্রচারে দেশজুড়ে প্রায় 207টি রোড শো ও প্রচার করেছিলেন নরেন্দ্র মোদী। মেগা র্যালি করেছিলেন বারাণসী, গাজিয়াবাদের মতো আসনে। আসনগুলোতে জয় পেয়েছিল বিজেপি। তবে 28শে মে 2024 নরেন্দ্র মোদী উত্তর কলকাতায় র্যালি করলেও বিজেপি সেখানে হেরে যায়। হাঁটার প্রতিযোগিতা উত্তরোত্তর বাড়বেও। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতার মিছিলে, তখন একই দিনে হাঁটলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এদিন পানিহাটিতে পদযাত্রা করলেন তিনি। তবে পথে নামা আর ভিড় সঙ্গে থাকা মানেই যে জয়ের পথ মসৃণ হয়ে যাওয়া নয়, রাজনীতির সেই অঙ্ক জানে বাংলা। 2011-র বিধানসভা ভোট প্রচারে বামেদের বিশাল মিছিল হয়েছিল। দক্ষিণ কলকাতার সেই মিছিলে আছড়ে পড়েছিল মানুষের ঢেউ। মিছিলে রোড শো করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 2011-এ নিজের কেন্দ্র যাদবপুরেই হেরে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাই পথে নামা যেমন বাস্তব, তেমনই পথে পড়ে থাকা পচা শামুকও কিন্তু গভীর একটা বাস্তব। কারণ রাজনীতির মসৃণ পথে কোথায় কোন পচা শামুক পড়ে, সেটার উত্তরও অজানা। এসআইআর-এর বিরোধিতায় তৃণমূলের ব্রহ্মাস্ত্র কি? কয়েকটা মৃত্যু। দেখুন, বিগত কয়েকদিনে রাজ্যে বেশ কয়েকজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আর রাজ্যের শাসক দলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বারংবার যে তারা নাকি এসআইআর-এর জন্য আতঙ্কগ্রস্ত ছিলেন, তাই আত্মঘাতী হয়েছেন। আজকেও মিছিল শেষে সভা থেকে এই এসআইআর-কে প্রাণঘাতী বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এখানে দুটো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের এই কৌশল কি ওই সিএএ বিরোধিতার মতন খেটে যাবে, বাংলার মানুষ সাড়া দেবে, নাকি এসআইআর হলে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে, ভোটার তালিকা শুদ্ধ হবে, এই প্রচারই বাংলার মানুষকে বেশি টানবে? দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। সম্প্রতি রাজ্যের 7 জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যার জন্য আগাগোড়া এসআইআরকে কাঠগড়ায় তুলছে তৃণমূল কংগ্রেস। এবার এই বিষয়টিকে সামনে রেখেই দিল্লি অভিযানের জন্য দলকে প্রস্তুত থাকার আহ্বান জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই নতুন করে সরগরম হয়ে উঠল বাংলা। এই যে 7 জন প্রাণ দিয়েছে, সবাই যোগ্য ছিল, ভোটার তালিকা থেকে সবার নাম বাদ গেছে। আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর-এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। এর আগে দিল্লি গেছিল শান্তনু সেন, সুজিত বসুরা, জুতো ফেলে ছুটেছিল। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট। এবারে খালি পায়ে দিল্লি যাওয়ার আবেদন করে। গত 28শে অক্টোবর আগরপাড়ায় প্রদীপ কর নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সুইসাইড নোটে মৃত্যুর জন্য এনআরসিকে দায়ী করা হয়েছিল বলে দাবি করে তৃণমূল কংগ্রেস। প্রদীপের বাড়িতে যান অভিষেক। 30শে অক্টোবর বীরভূমের ইলামবাজারে বাড়িতেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় ক্ষিতীশচন্দ্র মজুমদার নামে এক বৃদ্ধের দেহ। 1 নভেম্বর তামিলনাড়ুতে অস্বাভাবিক মৃত্যু হয় পূর্ব বর্ধমানের জামালপুরের পরিযায়ী শ্রমিক বিমল সাঁতরার। এই ঘটনার 2 দিন পরে পূর্ব মেদিনীপুরের রামনগরের বাসিন্দা শেখ সিরাজউদ্দিনের মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে। ওই দিনই ডানকুনির বাসিন্দা 60 বছরের হাসিনা বেগমের মৃত্যু হয়। মঙ্গলবার এসআইআর ইস্যুতে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পথে, তখন হাওড়া ও মুর্শিদাবাদের 2 জনের অস্বাভাবিক মৃত্যুর খবর এসেছে। এই সবকটি মৃত্যুর নেপথ্যে এসআইআর-এর ভূমিকা দেখছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ওরা শুধু একজন সিনিয়রের মৃত্যু নিল তাই নয়, বাচ্চাদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে। ইতিমধ্যে 7 জন এবারে মারা গেছে। আপনারা সব ভুলে যাচ্ছেন ওদের কথায়। এরা যে কি ডেঞ্জারাস। এই আত্মহত্যা যদি এনআরসির জন্য করে থাকে, তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। এনআরসি কোথায় হচ্ছে? এসআইআর এর ঘটনায় আত্মহত্যা করছে, সে আত্মহত্যা করানো হচ্ছে না মৃতদের হাতে ফলস সুইসাইড নোট বুঝে দেওয়া হচ্ছে, সেটা তো তদন্ত সাপেক্ষ। অবশ্য তদন্ত করে যে কিছু পাবেন, পুলিশের উপরে তো কোনো ভরসা নেই। এই প্রেক্ষাপটে অনেকে মনে করিয়ে দিচ্ছেন
গত বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতি তোলপাড় হয়েছিল সিএএ এনআরসি ইস্যুতে, যার ডিভিডেন্ড ভোট বাক্সে তুলেছিল তৃণমূল কংগ্রেস। এসআইআরকে ঘিরে 2026-এ সেই কৌশলে কি নিচ্ছে শাসক শিবির? সৌরভ গুহ, শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর আবহে ফের অস্বাভাবিক মৃত্যু 2 জেলায়। এক জায়গা থেকে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার খবর, অন্য জায়গায় ঝুলন্ত দেহ উদ্ধার। আর 2 ক্ষেত্রেই এসআইআরকেই দায়ী করছে তৃণমূল কংগ্রেস, যদিও বিজেপি বলছে বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল। যেদিন এসআইআরকে কেন্দ্র করে পথে নেমে প্রতিবাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিনই ফের এসআইআর আতঙ্কে আত্মঘাতী হওয়ার অভিযোগ। এবার ঘটনাস্থল হাওড়ার উলুবেড়িয়া। মঙ্গলবার উলুবেড়িয়ার বাড়ি থেকে দিনমজুর জাহির মালের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এসআইআর নিয়ে বেশ কিছুদিন ধরেই চিন্তিত ছিলেন তিনি, অপসাদেও ভুগছিলেন। এসআইআর করে মানুষকে পাগলা করে দিয়েছে, এরকম করে একটা মানুষের জীবন চলে গেল এরকম করে। জাহির মালের মৃত্যু নিয়ে এসআইআর এর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল এবং কংগ্রেস। জাহির মাল একটা 30 বছরের ছেলে, সে আত্মহত্যা করলো এই এসআইআর আতঙ্কে। যেদিন থেকে শুরু হলো, কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বলবো মৃত্যুর রাজনীতি বন্ধ করুন, নির্বাচন কমিশনের কাছে বলবো মৃত্যুর রাজনীতি বন্ধ করুন। যে আতঙ্কে ও রাত দিন এটা নিয়ে মাথার মধ্যে ঘোরপাক কাটছিল, সেই টেনশন থেকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে যে তার এরপরে স্থান হবে না, এখানে চলে যেতে হবে দেশ ছেড়ে বাংলাদেশে। এদিনই মুর্শিদাবাদের কান্দিতেও এসআইআর আতঙ্কে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল। সূত্রের খবর, কীটনাশক খেয়ে আত্মঘাতী হন বাগডাঙ্গা এলাকার বাসিন্দা মোহন শেখ। পরিবার সূত্রে খবর, 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকায় কয়েকদিন ধরে আতঙ্কিত ছিলেন তিনি। ভুয়া একটা সরকার চলছে, মিথ্যে প্রলোভন দিয়ে মানুষকে খেপিয়ে তুলছে। একদম যা আজকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি এবং তার সরকার। 2002 সালে আর তালিকায় নাম ছিল না, দিয়ার লেগে মানে খাওয়া দাওয়া করতো না, করতো না। এবার ও মনে করেছিল আমাকে বাইরে পাঠিয়ে দেবে, 2002 সালের নাম নাই, দিয়ে ইয়ার লেগে বিষ খেয়েছে। ইতিমধ্যেই রাজ্যে 7 জনের মৃত্যুর সঙ্গে এসআইআর অনুষঙ্গ জড়িয়ে গিয়েছে। যদিও তৃণমূলের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর পাল্টা অভিযোগে সরব হয়েছে বিজেপি। মোহন শেখ বলে এক ব্যক্তি এই এসআইআর এর আতঙ্কে 2002-এ তার লিস্টে নাম না থাকার দরুন সকালবেলায় বিএলওর কাছে গেছে এবং তার নাম না থাকার কারণে আতঙ্কিত হয়ে তিনি সকালবেলায় সুইসাইড করেছেন। বিস্তর বিতর্কের মধ্যে দিয়ে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা শেষ হয়েছে। এবার এসআইআর বাংলায়। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন 21-এর নির্বাচনের আগে বঙ্গ রাজনীতি উত্তাল হয়েছিল সিএএ এনআরসি ইস্যুতে। 2026-এর ভোটের মুখে এবার এসআইআরকে ঘিরে তোলপাড় রাজ্য। সুপ্রদীপ মণ্ডল ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর এর কাজ করবেন কারা? বিএলওরা। আর সেই বিএলওরা তারাই যদি ঘেরাও হয়েছেন তো হাওড়ার জগাছায় বাগনান স্কুলের শিক্ষিকা অনুপমা দাস, তাকে ঘেরাও করে রাখা হয়েছিল বেশ কিছুক্ষণ। স্থানীয়দের কাছে প্রশ্ন করা হলে তারা জানান যে সেই বিএলওর তার পরিচয়পত্র দেখতে চাওয়া হয়েছিল। সেই পরিচয়পত্র নাকি সেই শিক্ষিকা অর্থাৎ যিনি বিএলওর দায়িত্বপ্রাপ্ত তিনি সেই পরিচয়পত্র দেখাতে পারেননি। এখন প্রশ্ন হচ্ছে, কমিশনের দেওয়া যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র ছাড়াই বিএলওরা কেন বেরিয়ে পড়ছেন? তাহলে পরিচয়পত্র ছাড়া তাকে সেই কাজ করতে কেন যেতে হলো? তাহলে কি কমিশন সেক্ষেত্রে কোথাও উদাসীন? এনারা দুজন সরকার থেকে এসছে, ঠিক আছে, এনারা সরকারি কার্ড দেখাতে পারছে না এখনো পর্যন্ত, ঠিক আছে, ওই জন্য এখনো সবাই খেপে গিয়েছে। একেই বলে শাঁখের করা নির্বাচন কমিশনের ফ্রন্টলাইন যোদ্ধা বিএলওরা। কিন্তু একদিকে নেতাদের হুঁশিয়ারি, আরেকদিকে নিরাপত্তা নিয়ে পদে পদে আশঙ্কা। কার্যত সেই ছবি ধরা পড়ল হাওড়ার জগাছায়। ভোটার তালিকার নিবিড় সমীক্ষার কাজের প্রথম দিনের প্রায় প্রথম ঘন্টায় স্থানীয়দের হাতে কার্যত ঘেরাও হলেন বিএলওর দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মী। বাগনান স্কুল শিক্ষিকা অনুপমা দাস, হাওড়া পুরসভার 46 নম্বর ওয়ার্ডের 24 নম্বর বুথে বিএলও।
মঙ্গলবার সকালে উনসানি গড়পা এলাকায় বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম দিচ্ছিলেন। স্থানীয়রা পরিচয়পত্র দেখতে চান, অনুপমা দেখাতে পারেনি। কেন? আমাকে কালেক্টর অফিস থেকে কালকে দিতে পারেনি, কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি আছে, আমি সেই কপি সবাইকে দেখিয়েছি, কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না। বলছেন আপনার আই কার্ড কোথায়, কিন্তু আই কার্ড যদি অফিস থেকে না দেয় তাহলে আমার তো কিছু করার নেই। গত শনিবারই আপনাদের দেখিয়েছিলাম বিএলওরা তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কিত। তা নিয়ে কমিশনও কি উদাসীন? না হলে একজন বিএলওকে কমিশনের দেওয়া পরিচয়পত্র ছাড়াই কাজে যেতে হলো কেন? প্রশ্ন ওঠা স্বাভাবিক। 46 নম্বর ওয়ার্ডে যেভাবে বিএলওকে হেনস্থা করা হচ্ছে টিএমসির নেতাদের মাধ্যমে, এটা পূর্ণভাবে নিন্দনীয়। এসআইআর এর প্রক্রিয়াকে বাধিত করার যে প্রচেষ্টা করছে সেটা পূর্ণভাবে অলোকতান্ত্রিক আর অসামাজিক। ওদের ডকুমেন্টস দেখাতে হবে যে আমি এই অফিসার আছি, আমি এই বুথের এই অফিসার আছি। ওই দেখাতে পারছিল না বলে ছেলেরা অন্য একটা ভেবে মানে পুলিশে খবর দিয়ে পুলিশ ওদেরকে নিয়ে গেছে। ইলেকশন কমিশনের অর্ডার আছে যে ওনাকে কার্ডটা দেখাতে হবে বাড়িতে, বাড়ি বাড়ি এসে। কেন আমরা কি করে বুঝবো? ভোটার তালিকাকে স্বচ্ছ করতে এসআইআর দরকার, যে কাজে বিএলওরাই আছেন সামনের সারিতে। কিন্তু তাদের নিয়ে বঙ্গ রাজনীতিতে এখন দড়ি টানাটানি পর্ব চলছে। মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? 52 জন বিএলও বিহারের জেলে আছে, এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। হাওড়ায় যখন এই ছবি, তখন শিলিগুড়িতে বিএলওরা পড়েছেন ফাঁপড়ে। এখনো এনিউমারেশন ফর্ম হাতে আসেনি। এদিকে কাজ শেষ করার চাপ। আমার পাশে দাঁড়িয়েছেন ইনি বিএলও, দায়িত্ব পেয়েছেন আজ থেকে বাড়ি বাড়ি যাওয়ার কথা। বেলা 2টো অবধি অন্তত তিনি বাড়িতে সেধিয়ে রয়েছেন বলা চলে। কেন যেতে পারছেন না? ফর্মই তো আসেনি স্যার, ফর্ম আসলে তো বেরোবো, ফর্ম পৌঁছায়নি এখন। 2002 ভোটার তালিকা এসেছে না? বিএলও কিট না। যিনি বিএলএ তিনিও কিন্তু অপেক্ষায়, কারণ বিএলও কখন কাজে বেরোবেন, কিন্তু বিএলওর ওই ফর্মের দেখা নাই রে, ফর্মের দেখা নাই। তাই তো? এটা নিশ্চয়ই। আমি 11টা থেকে, সকাল 11টার থেকে বিএলওর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এবং আশেপাশে বোধহয় আরো 2-3 জন আছেন যাদের যে বিএলওদের কাছেও ফর্ম এসে পৌঁছায় না। আমাদের এখানে কেউ কারো কাছেই আসেনি এখন। কোথাও বিএলওর পরিচয়পত্র নেই, কোথাও নেই এনিউমারেশন ফর্ম। যেন ফ্রন্টলাইন যোদ্ধাদের হাতে না আছে ঢাল, না আছে তরোয়াল। এদিকে হোম ভিজিটের জন্য 1 মাস সময়, তাই ক্রমশ চাপ বাড়ছে বিএলওদের উপর। কমিশন প্রশাসন কি সেদিকে নজর দেবে? সুব্রত বন্দ্যোপাধ্যায় ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। খেটে খাও, দলের কর্মীদেরকে এমনই বার্তা দিচ্ছেন তৃণমূল সাংসদ। আসলে বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের সাংসদ অরূপ চক্রবর্তী দলের কর্মীদের একাংশের ওপর বেজায় খাপ্পা। কারণ তিনি মনে করছেন দলে এমনও কর্মী আছেন যারা দলের খাচ্ছেন, দলের পড়ছেন, আর নির্বাচনের সময় ওই শুয়ে বসে সময় কাটাচ্ছেন। আচ্ছা, এই সাংসদকে কোথাও প্রশ্ন তুলে দিলেন যে তুমি যদি দলকে না দেখো তাহলে দল তোমাকে দেখবে না? নাকি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যেদিনকে রাজপথে নেমে এসেছে সেদিনকে বাঁকুড়া তৃণমূল স্তরে তৃণমূলের কাঁটাটা আরো একবার ফুটে উঠল? খেটে খাও, আগে খাটো তারপর খাবে। সাংসদের এই কড়া ধমক দলের কোনো সাধারণ কর্মীর জন্য নয়, দলের একাংশের উপর বেজায় ক্ষুব্ধ বাঁকুড়া তৃণমূল সাংসদ। এসআইআর নিয়ে জেলায় জেলায় দলের নেতাদেরকে পথে নামার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তার কেন্দ্রের কাউন্সিলররা কি সেটা করছেন না? সোমবার বিএলএদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়েছিল বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামে, কিন্তু 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঢুকলেন সময়ের বেশ কিছুক্ষণ পরে, আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন সাংসদ। তুমি দেরি করে এলে কেন? তৃণমূলে খাবে, তৃণমূলে পড়বে, পেট মোটা করবে, আর ভোটের মিটিং আসবে না। মঞ্চের মেজাজ মঞ্চ ছাড়ার পরেও ধরে রাখলেন সাংসদ। জেলা সভাপতিও সাংসদের পাশে। যদি কাজ করতে না পারে ছেড়ে দিবে, কাজটা কিন্তু আটকে থাকবে না। অনেক লোক আছে কাজ করার, যারা দায়িত্ব নিয়েছে তাদেরকে কাজ করতে পরিষ্কার বলে দিচ্ছে। অন্য কাউকে তো বলেনি, বাড়ির লোককে ধমক দিতেই পারে, সেই ধমক সবাইকে দিতে পারে, সেই অধিকার ওনার আছে, তাই সেই অনুযায়ী তিনি কথা বলেছেন। যদিও বাঁকুড়া বিজেপি বলছে সাংসদ নাকি দলের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছেন। উনি জানেন যে ওনার কথা কেউ শুনছে না, এবং 2026-এ মানুষ প্রত্যাখ্যান করবে, শুধু নির্বাচন সঠিকভাবে হওয়ার দরকার। বাঁকুড়া সাংসদ কাউন্সিলরের ওপর ক্ষুব্ধ। এদিকে হুগলির চুঁচুড়ায় সাংসদ বনাম বিধায়কের দড়ি টানাটানি অব্যাহত।
কিছুদিন আগে চুঁচুড়া জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। জেলার রাজনীতিতে তিনি রচনা ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। দায়িত্ব নিয়ে শ্যামাপ্রসাদ বাবু শহরে একাধিক কমিটিও তৈরি করেছেন, কিন্তু 24 ঘন্টার মধ্যেই সেই কমিটি ভেঙে দেওয়া হলো দলের নির্দেশেই। কেন? কারণটা কেউ খোলসা করছেন না, কিন্তু শোনা যাচ্ছে সাংসদ ও বিধায়ক গোষ্ঠীর কে কতটা গুরুত্ব পাচ্ছেন তা নিয়েই নাকি যত কাণ্ড। কমিটি হয়েছে আমি এটাও অবগত নেই, আর কমিটি নেই সেটাও আমি অবগত নেই। কবে হলো আর কে ভাঙলো আমি জানি না, নবনিযুক্তও জানি না, পুরনো নিযুক্তও জানি না। আমি জানতাম প্রেসিডেন্ট হলে সে কমিটি করে, আমি কমিটি করেছিলাম। অসিত মজুমদারের সঙ্গে কমিটি নিয়ে কোনো কথা হয়নি, দলের স্বার্থে এটা হয়েছে। তার কারণ হচ্ছে হয়তো দল বুঝেছে এই মুহূর্তে কমিটি করে দিলে দলের কোনো যারা পুরনো আছে তাদের ক্ষতি হতে পারে। ভোটের আগে দলকে একজোট করতে চাইছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, কিন্তু জেলায় জেলায় যে অন্য গন্ধ। হীরক মুখোপাধ্যায় ও আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। ব্ল্যাক মার্কেটিং নয়, রাজনীতির হাট বসেছে প্রকাশ্যে বিহারে। হ্যালো করি মাখো তেল, এরকমই অবস্থা। নীতিশ কুমার কি বলছেন? নীতিশ কুমার বলছেন 10,000 টাকা দেব, আর ভোট মিটে গেলে 2 লক্ষ টাকা দেওয়ার কথাও বলছেন। অন্যদিকে তেজস্বী যাদব তিনি বলছেন 30,000 টাকা দেবেন, আর পরিবার পিছু সরকারি চাকরির কথাও বলছেন। তাহলেই বুঝুন এইভাবেই কেনা বেচা চলছে, এবং এগুলো চলছে কোথায়? প্রকাশ্যে চলছে। আচ্ছা, কমিশনের বিধিতে আটকাচ্ছে না এগুলো? মাসে মাসে 500 টাকা অ্যাকাউন্টে, এক প্রতিশ্রুতিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠিন খেলাটা একেবারে জলের মতো সহজ হয়ে গিয়েছিল। বিজেপির বারাভাতে ছাই ছিটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের ভিক্টরি চিহ্ন দেখিয়েছিলেন। লক্ষ্মীর ভান্ডারের আইডিয়াটা যার মাথা থেকে বেরিয়েছিল, সেই প্রশান্ত কিশোর এখন আর ঘোষিত ভোট কুশলী নন। জনসুরাজ পার্টি তৈরি করে সরাসরি বিহারে ভোটে লড়ছেন। মজার ব্যাপার হচ্ছে প্রশান্ত কিশোরের প্রচারে নগদ নারায়ণের উল্লেখ বড় একটা নেই, বরং কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষার কথা রয়েছে। কিন্তু তার আইডিয়া নিয়ে ভলিবল খেলছে एनडीए ও महागठबंधन। और माँ बहन मान योजना के तहत मकर संक्रांति को हमारी सरकार बनते ही 14 जनवरी को 1 साल का यानी 30,000 रुपया डायरेक्ट उनके खाते में हम लोग डालेंगे। जंगल राज वाले नया जामा पहनकर नई नई लुभावनी बातें करके लोगों को लुभाने का प्रयास कर रहे हैं, लेकिन इनका अतीत वही है, और आज भी ये गुंडा राज और जंगल राज के हिमायती हैं। इसको आपको ध्यान में रखना होगा। তেজস্বী বলছেন ভোটে জিতলে 2 মাস পরে 30,000 টাকা দেবেন। নীতিশ কুমার ইতিমধ্যে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করেছে নীতিশ সরকার। মহিলাদের স্বনির্ভর করতে সরাসরি আর্থিক সহায়তার প্রকল্প। প্রথম কিস্তিতে মহিলাদের 10,000 টাকা অনুদান দেওয়া হবে। দ্বিতীয় কিস্তিতে 2 লক্ষ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ দেওয়া হবে। 1.5 কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকেছে। 7 নভেম্বর আরো কয়েক কোটি মহিলার টাকা পাওয়ার কথা। आप बताइए बहन जी हमको कि आपको महिला रोजगार योजना के तहत 10-10 हजार रुपए मिला कि नहीं मिला? मिला कि नहीं मिला? और अभी इसके बाद चुनाव के बाद 2 लाख रुपए आपके खाते में आएगा, ताकि आप स्वरोजगार के साथ अपने आप को जोड़ पाएंगे। ये आपको बताना चाहता हूँ। মহিলা রোজগার যোজনার টাকা পাবেন 18 থেকে 60 বছর বয়সী মহিলারা, মানে প্রথম ভোটার থেকে বয়স্ক নাগরিক পর্যন্ত। বিহারে মহিলাদের মধ্যে যারা সংখ্যালঘু। এছাড়া 60-এর বেশি বয়সী মহিলাদের বার্ধক্য ভাতা 400 টাকা থেকে বাড়িয়ে 700 টাকা করা হয়েছে। মানে ভোটের আগে মহিলা ভোটারদের অ্যাকাউন্ট খালি রাখছে না মোদি নীতিশ জোট। यही प्रधानमंत्री जो एक समय में रेवड़ी कल्चर के खिलाफ बोला करते थे, वो कहते थे रेवड़ी बांटना गलत है, स्वयं वही करने लगे। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের মতো কষ্টকর কাজগুলি বেশি ব্যয়সাধ্য, তুলনায় সরাসরি নগদ দিয়ে দেওয়া সস্তা, রাজনৈতিক দিক দিয়েও বেশি লাভজনক যদি ভোটের ঠিক আগে টাকাটা দেওয়া যায়। 2019 সালে পিএম কিষাণ যোজনা ঘোষণা হয়েছিল। ভোটের আগে কৃষকদের 6,000 টাকা সহায়তা করা হয়। লোকসভা নির্বাচনে 303 আসনে জিতে ফেরেন মোদি। বিহারে চাষিদের আরো 3,000 টাকা সহায়তা ঘোষণা এনডিএ। 2019-এ রাহুল গান্ধীর ন্যায় প্রকল্পের প্রতিশ্রুতি দেশবাসীর কাছে
বিশ্বাসযোগ্য ঠেকেনি। কিন্তু 2024-এ সেই রাহুল গান্ধীর মহালক্ষ্মী প্রকল্পে মহিলাদের সহায়তার কথা বলে সাফল্যের মুখ দেখেন। 2024-এ রাহুল গান্ধী মহিলাদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন। মহালক্ষ্মী প্রকল্পে বছরে 1 লক্ষ টাকার প্রতিশ্রুতি দেওয়া হয়। কংগ্রেস 99 আসনে যেতে রাহুল বিরোধী দলনেতা হন। আঞ্চলিক নির্বাচনগুলিতেও নগদ নারায়ণের জয় জয়কার। সুভদ্রা যোজনায় ওড়িশায় 5 বছরে 50,000 টাকার সহায়তা। মধ্যপ্রদেশে লাডলি বেহিনা যোজনা বিজেপিকে জিতিয়েছে। মহারাষ্ট্রে লড়কি বহিন যোজনায় নগদ বন্টনের সুফল পেয়েছে এনডিএ। কর্ণাটকে গৃহলক্ষ্মী প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে জিতেছে কংগ্রেস। বিহারে দুপক্ষই নগদের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। বিহারবাসী কোনটা বেছে নিলেন সেটা বোঝা যাবে 14ই নভেম্বর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। খুব বেশি দিন আগের কথা নয়, দিন তিনেক আগে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা তার বিডিওর সামনে টেবিল চাপড়ানোর ছবি, সেটা ভাইরাল হয়েছিল, বিতর্ক ছড়িয়েছিল। তিনি ত্রাণ বিলি নিয়ে দলবাজির অভিযোগ তুলেছিলেন, যেটা প্রশাসন উড়িয়ে দিয়েছিল, শাসক দল উড়িয়ে দিয়েছিল। কিন্তু সেই অভিযোগের সত্যতা কিন্তু নেই একদম। এটা কি আমরা হলফ করে বলতে পারি? ধূপগুড়ির বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়েছেন দুর্গতরা। কি নিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছেন, যে কারণে প্রশ্নটা তুললাম। তারা বিক্ষোভ দেখিয়ে বলছেন যে ত্রাণের টিকিটুকু তারা দেখতে পারেননি। জামা কাপড়, ঘর বাড়ি সব তো চলেই গিয়েছে, যে সমস্ত নথি তাদের হারিয়ে গিয়েছে। এবার তারা কি করবেন, প্রশাসন কোনো রকম দিশা দেখাতে পারছেন না। ঝকঝকে আকাশ, হাতছানি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। হাঁ করে বরফ ঢাকা পাহাড় চূড়ো দেখছেন ধূপগুড়ির মানুষ। ধূপগুড়িবাসী এখন আমরা 1 নম্বর ওয়ার্ড কলেজ পাড়ার থেকে দেখছি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। ধূপগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ধূপগুড়ির 1 নম্বর ওয়ার্ডের মানুষ বলছেন, আহা কি দেখিলাম। কিন্তু শহরের বাইরে যারা থাকেন, ধূপগুড়ির সেই মানুষজনের কি কাঞ্চনজঙ্ঘা দেখে পেট ভরছে? যে হিমালয় দেখে তওবা তওবা করছে ধূপগুড়ি শহর, সেই হিমালয়ের পায়ের কাছে বিপর্যয় নেমে এসেছিল 4 অক্টোবর। নেপাল লাগোয়া দার্জিলিংয়ের পাশের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আর কোচবিহারের বহু জায়গা ভেসে গিয়েছিল তিস্তা তোর্ষা জলঢাকার জলে। ভেসে গিয়েছিলেন গধেয়াকুঠির মানুষ। জলঢাকার জলে ঢাকা পড়ে গিয়েছিল শতাধিক মানুষের সংসার মানে হাড়িকুড়ি, তক্তপোষ, আলনা এবং ভোটার, আধার, জমির দলিল, বিদ্যুতের বিল, পরীক্ষা পাশের সার্টিফিকেট, সব। যাদের সব ভেসে গেছে বা ভিজে গেছে জলে, তারা 14 কিলোমিটার হেঁটে ধূপগুড়ির বিডিও অফিসে গিয়েছিলেন ত্রাণ চাইতে। 1 মাসের মধ্যে আমাদের চোখে ঘুম নাই, ভেলি ঠাকুর আসে, হাতি আসে, তো আমরা 1 মাস সহ্য করলাম। আর কত সহ্য করব? আমাদের তো একটা জীবন আছে, আর যদি নাই পারে তাহলে বিষ এনে খাই মরে যাই, তাহলে তো ঝামেলা শেষ হয়ে যায়। ঘর গেছে, নথি গেছে, তবুও কেউ খোঁজ নিচ্ছে না। অভিযোগ, ত্রাণ বলতে যা বোঝায় তার কিছুই নাকি মিলছে না। ঘর তৈরির জন্য বাংলার বাড়ি প্রকল্পে যে 1,20,000 টাকা দেওয়ার কথা ছিল, সেটাতেও নাকি তুষ্ট হচ্ছে না গধেয়ারকুঠি। এখন প্রথম হলো বান, তারপরে আমাদের যেটা নিঃস্ব হয়ে নদী হয়ে আছে ওইটা মেরামত করবে, তারপর আমাদের যে ক্ষতিপূরণ হয়েছে ওগুলো সব ঠিকঠাক করে দিবি। নাকি একবারে নিঃস্ব হয়ে গেছে তাদের জন্য 1,20,000, আর যাদের নাকি হয়েছে তাদের বলে 50,000। আমাদের তো একবার নদী হয়ে আছে, আমাদের কি 1,20,000 আমাদের ঘর হবে? অথচ মুখ্যমন্ত্রী দুবার উত্তরবঙ্গ সফর করেছেন, দুর্গত এলাকায় ছুটে গেছেন এবং আশ্বাস দিয়েছেন যাদের ক্ষতি হয়েছে তাদের দ্রুত ক্ষতিপূরণ হবে। যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে, সিএস এর কাছে যাবে। কোন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোথায় কি প্রয়োজন, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেওয়ার পরেও ত্রাণ কেন মিলছে না, সেই জবাব চাইতেই বিডিও অফিসে গিয়েছিলেন গধেয়ারকুঠির মানুষ। দাবি করেন অবিলম্বে বাঁধ মেরামত করতে হবে, গড়ে দিতে হবে ঘরবাড়ি, হারানো বা নষ্ট হয়ে যাওয়া নথিপত্র ফের নতুন করে করিয়ে দিতে হবে। প্রশাসন শুনেছে, কয়েকজন কর্তা আশ্বাসও দিয়েছেন, কিন্তু গধেয়ারকুঠির মন ভরেনি। বানের জলে যাদের জীবন ভেসে গেছে তাদের ক্ষোভ চাপা পড়েনি। মাঝখানে ওখানে বৃষ্টিটা হয়ে গেছিল নিম্নচাপের জন্য, সেই জন্য ওই এলাকাটাতে 2-3 দিনে কিন্তু জেসিবিটা নামানো সম্ভব হয়নি। জাস্ট জেসিবিটা এলে জেসিবিটা ক্লিন করবে, আর আমাদের যা সিজিবি বা লেবার আছে তারা পরিষ্কারের কাজটা শুরু করবে। এটা ওনাদের ন্যায্যই দাবি, আর সেটা আমরা ওখানে গিয়ে দেখেছি। খালি চোখে কাঞ্চনজঙ্ঘা দেখা ধূপগুড়ি কি বুঝতে পারছে? খালি চোখে সবকিছু সবসময় ধরা পড়ে না। মেঘ না থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। অদৃশ্য মেঘে ঢাকা যারা, তাদের কি চোখে পড়ছে প্রশাসন বা সরকারের?
ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। ডাবল ডেকার বাসের কথা শুনেছেন, আবার ডাবল ডেকার ট্রেনের কথাও শুনেছেন, কিন্তু ডাবল ডেকার উন্নয়নের কথা শুনেছেন? আমিই ভুল। আসলে এটা রাজনীতিকদের প্রশ্নটা আমার করা উচিত ছিল। কেন বলছি, কি বলছি, চলুন আপনাদের শিলিগুড়ির 15 নম্বর ওয়ার্ডে নিয়ে যায়। সেই 15 নম্বর ওয়ার্ডে একটা উন্নয়নের কাজ সেখানকার বিজেপি বিধায়কের টাকায় হয়েছে। আবার সেখানকার উন্নয়নের কাজ হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে, মানে একই উন্নয়নের কাজে দুবার করে টাকা বরাদ্দ হয়েছে। এই টাকাটা কার? এই টাকাটা আমার আপনার করের টাকা। এটা কি করে সম্ভব হয়? এটার কি কোনো অর্থ দাঁড়ায়? দেখুন, ছিল বেড়াল, হয়ে গেল রুমাল। শিলিগুড়ির 15 নম্বর ওয়ার্ড এলাকার নামকরা ক্লাব উদয়ন সমিতির পাঁচিল তৈরিতে অর্থ বরাদ্দ করেছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ঘটা করে ঘোষণা হয়েছিল এলাকার উন্নয়নের স্বার্থে ক্লাবের মাঠ রক্ষণাবেক্ষণে পাঁচিল তৈরিতে বিধায়ক মুক্ত হস্তে দান করেছেন, দিয়েছেন 4,85,000 টাকা। বিধায়কের দেওয়া টাকায় কাজ শুরুও হয়েছিল, কিন্তু আচমকা পাঁচিলের কাজ বন্ধ হয়। কেন? কারণ এবার পাঁচিলে বুস্টার ডোজ। উন্নয়নের ওপর উন্নয়ন। বিধায়কের দেওয়া টাকায় কাজ বন্ধ করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে আলাদা বোর্ড লাগানো হয়েছে। ঘোষণা, রাজ্য সরকারের 33,50,633 টাকায় এলাকার উন্নয়ন হবে। জেডিএর তরফে এই বোর্ড জানান দিচ্ছে এই কাজ শুরু হয়ে গিয়েছে এবং এই কাজের কস্ট অফ ওয়ার্ক স্যাংশন 4,85,401 টাকা। টাকা দিয়েছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ, তার নাম ফলাও করে রয়েছে এই সরকারি বোর্ড। বিধায়ক এবং ক্লাবের অভিযোগ, এই বোর্ড লাগার পর এই টনক নড়ে তৃণমূলে। আমরা আমাদের শিলিগুড়ি স্থানীয় বিধায়ককে আমরা ক্লাবের বাউন্ডারি ওয়াল করবার জন্য চিঠি দিয়েছিলাম, তাতে উনি এসজেডি এর মাধ্যমে আমাদের ফান্ড অ্যালট করেন এবং আমরা হঠাৎ দেখি আমাদের ক্লাবে এসজেডি এর বিধায়ক তহবিলের একটা সাইনবোর্ড লাগে। তার এক দুর্গাপুজোর আগেই তার কাজ শুরু হয়। হঠাৎ জানতে পারলাম কিছু লোক কন্ট্রাক্টরকে বলে কাজ করতে পারবেন না, বন্ধ করুন। তারপর তাকে নাকি এসজেডি জানায় কাজ বন্ধ করুন। আবার ষষ্ঠী দিন সকালে দেখলাম বিধায়কের বোর্ডের সামনে আরেকটা বোর্ড লাগানো, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, আমাদের উদয়ন সমিতি ক্লাবের উন্নয়ন তহবিলে এই ডেভেলপমেন্ট করা হবে। রাজ্য সরকারের দুটো দপ্তরের মধ্যে এরকম এত মিসআন্ডারস্ট্যান্ডিং কেন? উন্নয়নের এই ওভারডোজ উদয়ন সমিতির কর্মকর্তাদের সহ্য হচ্ছে। এভাবে তার নাম আড়াল করে রাজ্যের নামে বোর্ড লাগানোর কাজটা সহ্য হচ্ছে না শঙ্কর ঘোষের। বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ বন্ধ করে দেওয়া, কাজ শুরু করার পরে মানুষকে জানানোর পাশাপাশি এটা তো এরকম নয় যে এই সরকারি চিরকাল থাকবে, সরকার পরিবর্তন হবে। তবে শিলিগুড়ির মেয়র বলছেন বিধায়কের যৎ সামান্য বরাদ্দে উন্নয়ন নাকি ছিটে ফোটা হতো, তাই রাজ্য সরকার ঢেলে টাকা দিচ্ছে যাতে উন্নয়নের জোয়ার আসে। নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট 33 লক্ষ টাকা ওখানে দিয়েছে, তার টেন্ডার হয়েছে, তার ওয়ার্ক অর্ডার হয়েছে এবং আজকে এজেন্সি কাজ ওখানে শুরু করবে। সেখানে 4 লক্ষ টাকা একটা দিয়ে সেটা এসজেডি এর মাধ্যমে একটা বোর্ড ওখানে লাগিয়ে দেওয়া হলো, কোনো কোঅর্ডিনেশন নেই। গৌতম দেব আরও বলছেন তাঁরাই নাকি আগে অর্থ বরাদ্দ করেছিলেন, বিধায়ক নাকি উড়ে এসে জুড়ে বসেছেন। মোটে তো একটা পাঁচিল, তা নিয়ে উন্নয়নের এই কম্পিটিশন কি বোঝাচ্ছে? ভোট এসে গেছে, শাসক বিরোধী সবাই চাইছে কাছের মানুষ কাজের মানুষ হতে, কিন্তু তাতে তো মানুষের ছেড়ে দে মা কেঁদে বাঁচি দশা। এলাকায় আসবেন এবং আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিজেপি বিধায়ক। আর ক্লাব সভাপতি বলছেন ক্লাবকে সামনে রেখে দুই রাজনৈতিক দলের এই লড়াই বাস্তবে বাধাপ্রাপ্ত হচ্ছে এলাকার উন্নয়ন। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। যেখানে সিভিক সেখানেই বিতর্ক। আরো ভেঙে বললে এই সিভিক আর কত নির্ভীক হবে বলুন তো? হস্টেলে ছাত্রের রহস্য মৃত্যু, তাতে শুধুমাত্র নাম জড়ানো নয়, রীতিমতো হাতে হাত করা পড়েছে এক সিভিকের। জেলার নাম পূর্ব মেদিনীপুর, সেখানে ওই পাঁশকুড়া চিপস কাণ্ড নিশ্চয়ই আপনাদের মনে আছে। আর এবার এলাকার নাম ভগবানপুর। এই আসপদ্ধার তালিকাটা না ক্রমশ দীর্ঘ হচ্ছে। স্পটে যাওয়ার পর আমি একটা নাম পাই, নামটা হচ্ছে একটা সিভিক। আমার সন্তানকে কেউ ফেরত দাও, আমার সন্তানকে। স্কুলের হোস্টেলেই ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, ছাত্রকে খুনের অভিযোগ, যোগসাজশের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার। এত বিতর্ক, বিস্তর সমালোচনা, তারপরেও সিভিকের মাতব্বরি কিন্তু থামছে না।
এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। পরিবারের দাবি, পড়ার সময় থাপ্পড় মারলে অজ্ঞান হয়ে পড়ে সপ্তম শ্রেণীর ওই ছাত্র। অভিযোগ, বিষয়টি অন্যদিকে নিয়ে যেতে ছাত্রের গলায় গামছা বেঁধে জানলায় ঝুলিয়ে রাখা হয়, যার সঙ্গে যুক্ত ছিলেন স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও একজন সিভিক ভলেন্টিয়ার। এরপরেই 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত সিভিক প্রশান্ত সন্বিঘ্ন ভগবানপুর থানায় কর্মরত। আমার ছেলে কোনোদিন আত্মহত্যা করবে? একটা সিভিক, উনি ভালো করে আইন কানুন সম্বন্ধে অবগত আছেন। ফাঁসি যদি কেউ লাগায় তাকে খুলতে হলে থানা থেকে অফিসার গিয়ে খোলে, তো উনি সেটা করেননি। উনি গোপনীয়ভাবে জিনিসটাকে নিজে খুলে নিজে সবকিছু এভিডেন্সকে মোছার জন্য পর্যাপ্ত চেষ্টা করেছেন। মাস কয়েক আগে ভগবানপুর থেকে 70 কিলোমিটার দূরের পাঁশকুড়ায় এক 6ষ্ঠ শ্রেণীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়। অভিযোগ, চিপস চুরি সন্দেহে ওই শিশুকে বেদম মারে একজন সিভিক ভলেন্টিয়ার। তারপরেই সে আত্মঘাতী হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই জেলায় ছাত্রের মৃত্যুতে কাঠগড়ায় সেই সিভিক। বাড়ির লোকের অভিযোগে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, আমি দাবি করব, আশাও করব, আর আমি খোঁজ নেব। ওসি কালকে তদন্ত শুরু করেছেন, নিশ্চিতভাবে একটু অপেক্ষা করুন। এই ঘটনার সাথে যদি কোনো ব্যক্তি যুক্ত থাকেন তাহলে নিশ্চিতভাবে দোষী ব্যক্তি গ্রেপ্তার হবে এবং উপযুক্ত সাজা পাবে। গত কয়েক বছরে বারবার বেশ কিছু ঘটনায় বিতর্কের কেন্দ্রে সিভিক। জানুয়ারি 2018 মধ্যমগ্রামের সিভিকের চরে যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে। আনিস খানের মৃত্যুর ঘটনাতেও জড়ায় সিভিক ভলেন্টিয়ারের নাম। 2023 অক্টোবরে ভাঙড়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার হন সিভিক ভলেন্টিয়ার। কিছুদিন আগে ডোমকলে অপহরণের ঘটনায় ধরা পড়ে একজন সিভিক। আর এবার ছাত্র মৃত্যুতে যোগসাজশ নাকি সিভিকের। সিভিকের দৌরাত্ম থামছে না। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, খড়ের গাদায় সূচ খোঁজা যেমন কঠিন, এই মুর্শিদাবাদে বোমা খোঁজাও কি ততটাই কঠিন? হাসছেন প্রশ্ন শুনে? দেখুন, এটা ঠিক যে একটা সময় মুর্শিদাবাদের ডোমকলের নাম হয়ে গেছিল বোমকল। লোকসভা নির্বাচন হোক, বিধানসভা হোক, পঞ্চায়েত হোক, মানে এই বোমাবাজি এটা একেবারে জলভাত হয়ে গেছিল। মাঝে মধ্যে আমরা খবর পেতাম বোমার আঘাতে মৃত্যু হয়েছে, আমরা সেই খবর আপনাদেরকে দেখিয়েছি। সেই মুর্শিদাবাদের রেজিনগরে এবার বোমা খুঁজতে ড্রোন ওড়ানো হলো। পুলিশ প্রশাসনের কর্তারা নিরাশ হননি। যে পরিমাণ বোমা উদ্ধার হয়েছে তা নিয়ে যেতে 2টো বড় বড় ড্রাম আনতে হয়েছে। দেখুন, পুলিশ স্টেশন। হ্যাঁ বলুন। বলছিলাম যে আমাদের ওই বাড়ির বাগানের পেছনে দেখলাম বোম রাখা আছে, তা আপনারা একটু কাইন্ডলি তাড়াতাড়ি আসুন, আমরা আর কি গোটা পাড়া প্রতিবেশী ভয়ে তটস্থ হয়ে পড়েছি, তা একটু আপনারা যদি কাইন্ডলি আসেন তাড়াতাড়ি। ঠিক আছে, কোন কিসের মধ্যে আছে কিছু দেখেছেন কিছু? না, আমি দেখলাম ওই বাগানের ভেতরে, মানে দেখা মাত্রই আমি আপনাকে ফোন করছি আর কি। ওই 2-3 জন ভিতরে ওই জায়গাটায় আছে আর কি। ওই এলাকায় কেউ যাবেন না এবং কাউকে যেতে দেবেন না। আচ্ছা। পুলিশের টিম যাবে। সোমবার সন্ধে মুর্শিদাবাদ পুলিশের হেল্পলাইন নম্বরে কেউ ফোন করে বলেন ভগবানগোলার পশ্চিম হাজারিপাড়ায় আহম্মদ জামানের বোমা লুকিয়ে রাখা আছে। খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় 10টি তাজা সকেট বোমা। কেন বোমা মজুত করা হয়েছিল তা জানতে 2 জন সন্দেহভাজনকে জেরা করছে পুলিশ। পুলিশের হেল্পলাইনে ফোন করেই লালগোলার মানিকচক গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার হয়েছে 8টি সকেট বোমা। মঙ্গলবার সকালে রেজিনগরেও তোলপাড়। মঙ্গলবার ছেতিয়ানি ঘোষপাড়ার মধ্যে হৈ হৈ কাণ্ড। হ্যান্ড মিটার, মেটাল ডিটেক্টর দিয়ে ড্রোন উড়িয়ে শেষ পর্যন্ত 2 জার ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। একথা অস্বীকার করার উপায় নেই যে বোমা বারুদ আর রক্তপাতের বদনাম আছে মুর্শিদাবাদের। 2026-এর ভোটের আগে তা নিয়ে দুষ্কৃতীদের খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পুলিশ সুপার। স্ট্রেট ফরওয়ার্ড ওয়ার্নিং, এরকম যে লোক আছে এগুলো কাজগুলো ছেড়ে দেন। তো বমের জন্য আমরা একটা স্পেশাল হোয়াটসঅ্যাপ নাম্বার করেছি 9144555518। কোনো এরকম খবর থাকলে আপনি জাস্ট একটু ছোট হোয়াটসঅ্যাপ করে দেবেন। আপনার যে পরিচয় আছে কমপ্লিটলি গোপন রাখা যাবে, ভালো করে কিছু রিওয়ার্ড দেওয়া যেতে পারে। যে এলাকা শাক শিল্পের জন্য বিখ্যাত ছিল রক্তাক্ত রাজনীতির সৌজন্যে, সেই ডোমকলের নাম লোকমুখে হয়ে গিয়েছে বোমাকল। সেই ডোমকলেরই কারিগর পাড়ায় উদ্ধার হয়েছে সকেট বোমা। এক্ষেত্রেও কেউ বা কারা পুলিশের হেল্পলাইনে ফোন করে খবর দিয়েছিল। আমাদের কাজ চলছিল 2 মাস থেকে, আমরা হাজার হাজার লোকের লিস্ট তৈরি করেছি। 2018 পঞ্চায়েত ইলেকশন থেকে এখন পর্যন্ত কে বম বাঁধে, কে বম ফেলে, আর কে বমের মশলা ট্রান্সপোর্ট করে, বড় একটা ডেটা ব্যাংক করা হচ্ছে। মুর্শিদাবাদ বোম বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। তৃণমূল আমলে
যে ধরনের নৈরাজ্যের উপর দিয়ে রাজ্য চলছে সেখানে ব্যতিক্রম আমাদের মুর্শিদাবাদ জেলার এসপি। ভালো তো, এটা উদ্যোগ তো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে। অন্য রাজ্য থেকে এখানে ঢুকিয়ে দিয়ে এই রাজ্যকে কালিমালিপ্ত করার বিজেপির একটা চক্রান্ত আছে আমরা জানি, আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে সেটা অবগত। এই প্রসঙ্গে অনেকে মনে করাচ্ছেন জাহান কোষা কামানের কথা। দৈর্ঘ্য 5.5 মিটার, প্রায় ওজন 7 টনেরও বেশি। 1637 সালে অষ্টধাতু দিয়ে এই কামান তৈরি করেছিলেন জনার্দন কর্মকার নামে এক বাঙালি। মুর্শিদাবাদ শহরের অন্যতম দ্রষ্টব্য এই জাহান কোষা কামান। তবে এখন কামান দাগার দিন গিয়েছে। আজকাল নবাবের জেলায় বোমা বারুদের বদনাম। সে বোমা রাজনীতির বোমা। রাজনীতির কারবারিরা কি দায় এড়াতে পারেন? রাজনীতির বাধ্যবাধকতা তাদের সমস্যা, কিন্তু বোমায় যারা প্রাণ হারান তাদের পরিজনদের কথা কতজন ভাবেন? সচেতন নাগরিক মানে সুস্থ সমাজ। তাই বহুদিনের বদনাম ঘোচাতে কি ধীরে ধীরে সাহস করে এগিয়ে আসছেন মুর্শিদাবাদের মানুষজন? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।